নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধান চাষের প্রথম অবস্থায় আমাদের কিছু ভুল। এবং বলা যেতে পারে এই যে ধান চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আমরা এই ভুলগুলো করে থাকি, তাহলে আলটিমেট শেষে গিয়ে কিন্তু আমাদের ফলনের ক্ষেত্রে ব্যাপক একটা ঘাটতি বা আমরা বলতে পারি ফলনের একটা বিরাট বড় কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আপনার এই কিছু কিছু ছোট্ট ভুলগুলো যেগুলো আপনি প্রথমেই করেছেন। তো আজ আমরা এই ভুলগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ ধান চাষের প্রথম অবস্থায় আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। এবং সেখানে বেশ কয়েকটি ভুল কিন্তু আমরা দেখতে পাই, প্রতিটি চাষির ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আমরা এক এক করে আসব যে আমরা প্রথম অবস্থায় কি কি ভুলগুলো করে থাকি। তো সবার প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ধান চাষের ক্ষেত্রে সার ব্যবস্থাটাকে আমরা ঠিক মতো করি না। আমরা এই যে ধানের চারাটা আমাদের বসানো হয়েছে, এই ধানের চারা বসানোর ক্ষেত্রে মূল সার হিসাবে আমরা যে সারগুলো ব্যবহার করার কথা বলি সেই সারগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। তো ধান চাষের ক্ষেত্রে মূল সার হিসাবে যেগুলো আমাদের বিশেষ করে প্রয়োজন সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে সার, তার পাশাপাশি আপনার সালফার, জিঙ্ক, ক্যালসিয়াম, এই সারগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক মতো প্রপার আপনাকে ব্যবহার করতে হবে। তবে একসাথে ব্যবহার করার কথা বলছি না বা মূল সারই ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ আপনাকে সময়ে সময়ে অর্থাৎ সময় মেনটেন করে আপনাকে কিন্তু সঠিক সারটা কিন্তু ব্যবহার করতে হবে। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে চারা বসানোর ক্ষেত্রে। এই যে ধানের চারাগুলো বসানো হয়েছে, আমরা যে বীজতলা থেকে মূল জমিতে চারা বসাবো, এই যে বসানোর যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের কম বেশি হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি ভালো ফলন পেতে হয় তাহলে আপনাকে সঠিক সময়ে বীজতলা থেকে চারাটা তুলতে হবে এবং সঠিক সময়ে আপনার মূল জমিতে চারাটা লাগাতে হবে। বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে বা ধানের বীজতলা থেকে চারা তোলার ক্ষেত্রে আমরা যে সময়টার কথা বলে থাকি ভালো ফলন পাওয়ার জন্য, সেটা হচ্ছে কতদিন না, মোটামুটি আপনার 25 থেকে 30 দিনের মধ্যে। এবার সেই জায়গায় আপনার দেখা গেল যে আপনি 5 দিন বেশি হতে পারে, 35 দিন আপনার হতে পারে, কিন্তু অনেকে যেটা করে থাকে আর বিগত বছর যেগুলো আমরা দেখে এসেছি, বিশেষ করে দেখে এসেছি বলতে অনেকে কমেন্ট করে, তো তার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি যে অনেকে বলছে যে আমি 40 দিন 45 দিনে ধানের চারা বসিয়েছি এবং শেষে গিয়ে আমি যে পাশ কাটি আমার দাদা বেশি আসছে না, আমাদের কুশি বেশি ছাড়ছে না, আপনার ধানের কাস্তর বেশি আসছে না, মানে এরকম নানান রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেই বিষয়টা নিয়ে বলি যে আপনি যদি 30 দিনের মধ্যে আপনার মূল জমিতে চারাটা বসাতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হয়, আপনার পাশ কাঠির সংখ্যা বেশি পাওয়ার অনেক সম্ভাবনা থাকে। এবং তার পাশাপাশি যত বেশি আপনি প্রথম দিকে পাশ কাঠিটা পাবেন, আপনার শীষের লেন্থ বা শীষের দৈর্ঘ্য কিন্তু অনেকটা বেশি আসবে এবং তার ফলে কিন্তু আপনার দানার পরিমাণ বাড়বে, অর্থাৎ আলটিমেট আপনার ফলনটা কিন্তু বাড়বে। কিন্তু আপনি যখনই এই যে 35 দিন 40 দিনে ধানের চারাটা মূল জমিতে বসাবেন, সেক্ষেত্রে কী হয়, ওই যে 5 দিন বা 10 দিন আপনার যে শর্ট হয়ে যাচ্ছে সেইখানে গিয়ে আপনার পাশ কাঠির সংখ্যা কিন্তু কমে আসছে, তাহলে আলটিমেট আপনি ফলনটা কমে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার প্রপার সময়ে অর্থাৎ সঠিক সময়ে বীজতলা থেকে চারাটা তুলতে হবে এবং মূল জমিতে আপনার চারাটা বসাতে হবে। এরপরে যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমাদের ধানের চারা বসানোর ক্ষেত্রে যে ডিস্টেন্স, একটা চারা থেকে একটা চারার দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এখানে আপনারা যদি দেখেন যে ধানের চারাটা বসানো হয়েছে, তো তার সঠিক আপনার যে মাপটা, সেই মাপটা কি? সঠিক মাপটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে আপনার 8 থেকে 10 ইঞ্চি, এবং একটা ধানের গোছা থেকে আরেকটা ধানের গোছায় যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে আপনার 6 থেকে 7 ইঞ্চি বা ম্যাক্সিমাম 8 ইঞ্চি। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের প্রপারভাবে মেনটেন করতে হবে। আপনি যদি এর থেকে ঘন করেন তাহলে কি হবে, আলটিমেট আপনার পরবর্তীতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের সমস্যা দেখতে পাওয়া যায়। এবং তার পাশাপাশি পাশ কাঠির যদিও বা আপনি মানে বেশি পান, সেক্ষেত্রে ধান গাছ ঘন হওয়ার কারণে সেখানে কিন্তু এই যে আমরা বলছি শোষক পোকার আক্রমণ বা বিভিন্ন ধরনের কীটের আক্রমণ, এগুলো তো লক্ষ্য করাই যাবে। তার পাশাপাশি যে ধান গাছটা সেটা সরু হবে, আপনার যে কাস্তরটা বের হবে বা শীষটা বের হবে সেটা অনেক সরু হবে, দানা কম হবে। তো সেক্ষেত্রে প্রপার আপনাকে যেটা লাইন মেনটেন বা আপনার ডিস্টেন্স মেনটেন, এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে। এরপর আরেকটা ভুল কি হয়,
এরপর একটা ভুল যেটা আমাদের হয় সেটা হচ্ছে ধানের যে গোছায় ধানের সংখ্যার অর্থাৎ গাছের সংখ্যার পরিমাণটা আমরা অনেকে কি করি যে আমরা এক একটা গোছায় অনেক বেশি পাশকাঠি পাবো বা আমাদের ধানের গোছাটা অনেক মোটা হবে, সেই কারণে আমরা বেশি পরিমাণে ধানের চারাগুলো এক জায়গায় বসিয়ে দিই। এটা কিন্তু সব থেকে একটা বড় ভুল আমাদের ধানের বেশি ফলন পাওয়ার জন্য। কেন বলছি, এই যে আশাটা আমরা করি না যে বেশি সংখ্যক আমাদের পাশকাঠি আসবে এবং বেশি সংখ্যক আমরা ফলন পাবো, আপনি যদি ধানের গোছায় বেশি সংখ্যক পাশকাঠি পাওয়ার জন্য এক জায়গায় অনেকগুলো ধান গাছ বসিয়ে দেন, তাহলে কি হবে, তাদের মধ্যে খাদ্যের একটা লড়াই চলবে। অর্থাৎ গাছগুলো বেশি পরিমাণে খাবার নেওয়ার জন্য তারা কি করবে, একের সঙ্গে অপরের সংঘর্ষ হবে এবং যার ফলে কিন্তু সেখান থেকে খাবার অনেক কম পাবে গাছ এবং সেখানে পাশকাঠি এক একটা গাছের থেকে পাশকাঠির সংখ্যা কমে আসবে এবং তার পাশাপাশি গাছগুলোও শুরু হয়ে যাবে। যেগুলো আপনার ধান গাছ মানে পাশকাঠি ছাড়বে সেগুলো অনেক শুরু হয়ে যাবে। এর ফলে কি হয়, এর ফলে আপনার কিন্তু শীষ অল্টিমেট যেটা লেন্থ সেটা কিন্তু অনেক ছোট হবে। তো সেই কারণে আমাদের সঠিক একটা গুছিতে সঠিক যে চারার পরিমাণ সেটা রাখা দরকার হচ্ছে আপনার 4 থেকে 5টা। এইটা হচ্ছে আপনার সঠিক আর কি যে গুছি, সেই গুছিটা আপনাকে করতে হবে। এর থেকে বেশি কখনোই করা প্রয়োজন না। এবং যারা হাইব্রিড ধান চাষ করেন তাদের ক্ষেত্রে আপনার 2 থেকে 3টে চারা বসালেই যথেষ্ট। এতেই কিন্তু আপনার ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এর পাশাপাশি আমাদের আরেকটা ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ধানের গুছির যে পোত, অর্থাৎ আমরা যে ধান গাছটা বসাবো সেই বসানোর ক্ষেত্রে আমরা কতটা ডিস্টেন্স মানে কতটা মাটির গভীরে পোতটা দেব। এখানে যেটা ভুল করে থাকেন অনেকেই যে আমরা কাদাটা বেশি করেছি, এবার সবাই তো নিজে করে না, লেবার দিয়ে করানো হয়, তো আমাদের কাদাটা দেখা গেল বেশি করা হয়েছে, যারা ধান চারাটা বসাচ্ছে তারা একটু বেশি করে পোত দিচ্ছে, ধানের গাছ গোড়াটাকে বেশি করে মাটির নিচে পুঁতে দিচ্ছে। এর ফলে কি হয়, শিকড় অক্সিজেনটা ঠিকমতো নিতে পারে না এবং যখনই অক্সিজেন ঠিকমতো নিতে পারবে না তখন তার শিকড় ছাড়তে, নতুন করে শিকড় যে ছাড়বে সেই নতুন শিকড় ছাড়তে ব্যাঘাত ঘটে, যার ফলে কিন্তু তাড়াতাড়ি সেই নতুন শিকড় ছাড়তে পারে না এবং নতুন শিকড় না ছাড়তে পারার কারণে সে কিন্তু তাড়াতাড়ি তার পাশকাঠি সংখ্যাকেও বাড়াতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ধান গাছের পোত বা আমরা বলতে পারি ধান গাছটাকে আমরা বসাবো সেটা হচ্ছে মাটির কতটা গভীরে, মোটামুটি আপনার 1 থেকে 1.5 ইঞ্চি গভীর বা ম্যাক্সিমাম আপনি 2 ইঞ্চি পর্যন্ত গভীরে বসাতে পারেন। তার থেকে যদি আপনি বেশি গভীরে বসান তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে বলছি যে শিকড় আপনার কম আসবে, অর্থাৎ শিকড় ছাড়তে লেট করবে এবং পাশকাঠির সংখ্যাও কিন্তু আপনার কম আসবে। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতেই হবে। আর একটা সমস্যা কি হয়, আর একটা এই যে যদি আপনি বেশি করে পোতটা দেন তাহলে কি হবে, শিকড়ের উপরে দেখবেন যেখান থেকে ধানের একটা গাঁঠ বের হয় বা আমরা বলতে পারি যে পাতা বের হয়, সেই গাঁঠ থেকেই কিন্তু অনেক সময় শিকড় ছাড়ে, যার ফলে কিন্তু ওই শিকড়ে একই সমস্যা, আপনার পাশকাঠি তারপরে লেট করবে আসতে বা পাশকাঠি ছাড়তে লেট করবে। তাই সঠিক পরিমাণে আপনাকে ধান গাছটাকে বসাতে হবে মাটির নিচে পোত দিয়ে। আর একটা ভুল আমরা করে থাকি কি, সেটা হচ্ছে এই যে আমরা ধানের চারাগুলো বসাবো জমিতে, তারপরে আমাদের জলসেচ ব্যবস্থাকে আমরা ঠিকমতো রাখি না। এখানে যখন আপনি ধানের মূল জমিতে চারাটা বসাবেন তারপরে আপনাকে জলসেচ মোটামুটি আপনার 4 থেকে 5 দিন একটু কন্টিনিউ ধরে রাখতে হবে এবং কতটা পরিমাণে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মাটির থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে যদি আপনি 4 থেকে 5 দিন পর্যন্ত জলটাকে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের চারা খুব তাড়াতাড়ি আপনার শিকড় ছাড়বে এবং যার ফলে সে কিন্তু গ্রোথ নিয়ে উঠবে। এবং এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা অনেকেই দেখবেন মূল চাষেই ইউরিয়া সারটাকে ব্যবহার করেন। তো আমি প্রতিটি ভিডিওতে আমার যে ধান চাষের উপর ভিডিও থাকে সেখানে কিন্তু আমি বলেছি যে মূল চাষে আমরা ইউরিয়া সারটাকে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব কখন, এই যে ধানের চারাটা আমরা বসাবো সেই বসানোর পরে আপনার 1 দিন কি 2 দিন পরে আমরা ইউরিয়া সারটাকে ব্যবহার করব। এর ফলে কি হয়, এই যে ধানের চারায় যখন নতুন শিকড় ছাড়বে তখন সেই নতুন শিকড় ছাড়ার জন্য এবং নতুন শিকড়টা যাতে খাবার পায়, অর্থাৎ তার জন্য গ্রোথের জন্য যেটা দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন। আর আমরা যখনই এই 2 থেকে 3 দিন মধ্যে আপনার নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সারটাকে আমাদের জমিতে দেবো, সে তাড়াতাড়ি সেই শিকড় নতুন শিকড়গুলো বাইরে বের হওয়ার মাত্রই, অর্থাৎ নতুন শিকড়গুলো গাছ থেকে যখনই ছাড়বে তখনই সে নাইট্রোজেনটা পাবে এবং গাছ তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। এবং এইখানে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু বিশেষ করে আগাছানাশকগুলো ব্যবহার করার চেষ্টা করব। আমরা পরবর্তীতে অনেকে কি করি যে 15 দিনের পরে 18 দিনের পরে আমরা আগাছানাশক ব্যবহার করি,
কিন্তু আমি বলবো আপনারা প্রথমেই অর্থাৎ প্রি এমার্জেন্স যে আপনার হার্বিসাইডগুলো আগাছানাশকগুলো সেইগুলো ব্যবহার করার চেষ্টা করুন। এতে প্রথম থেকেই আপনার ধান গাছের কোনো ক্ষতি হবে না, প্লাস তার পাশাপাশি আগাছাগুলো আপনার দমন হয়ে থাকবে। এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি, তাই এই ভুলগুলো যেন আমরা আর না করি, সঠিকভাবে আমাদের ধান গাছে পরিচর্যা করতে পারি, এই বিষয়গুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার আরেকটা ভুল, যেটা ভুল বলা যায় না, তবে সাবধানতা হিসাবে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। সেইটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ধানের চারাগুলো বসাই, তার যে লাইনটা করি, সেই লাইনটা কোন দিকে রাখবো, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে আমাদের লাইনগুলো করা প্রয়োজন। আর বিশেষ করে এটা যেই এলাকায় আপনার শোষক পোকার আক্রমণ বেশি, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত প্রয়োজন। এই যে ধান গাছের যে লাইনগুলো আমরা করি, অর্থাৎ যে আমরা লাইন বরাবর যে ধান গাছগুলো বসাই, সেই লাইনটা আমাদের করা প্রয়োজন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। অর্থাৎ উত্তর দক্ষিণে যদি আমরা লাইন করি, তাহলে আপনার সারাদিন কিন্তু সূর্যের আলো বাতাস খুব ভালোভাবে ধান গাছের গোড়া পর্যন্ত পাবে। অর্থাৎ এখানে যখনই ধান গাছের গোড়ায় বা আপনার ধান গাছের মধ্যে দিয়ে আলো বাতাসগুলো খুব ভালোভাবে খেলা করবে বা সূর্যের আলো খুব ভালোভাবে পাবে, সেক্ষেত্রে কি হবে, ধান গাছের মধ্যে ময়শ্চার ভাবটা কম থাকবে আর শোষক পোকার আক্রমণ কিন্তু আপনার কম হবে। আর যেই এলাকায় প্রচণ্ড পরিমাণে শোষক পোকার আক্রমণ হয়ে থাকে, তো সেইখানে মোটামুটি আপনার 10 লাইন পরপর একটি করে লাইন আপনাকে গ্যাপ দিতে হবে। এক্ষেত্রে কি হয়, আপনার যে ধান গাছের মধ্যে খুব ভালোভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারে, সূর্যের আলোকগুলো খুব ভালোভাবে পাবে। এর ক্ষেত্রে কিন্তু আপনি প্রিভেন্টিভ হিসাবে আপনার বলা যেতে পারে যে শোষক পোকার আক্রমণের হাত থেকে আপনি কিন্তু আপনার ধান গাছকে রক্ষা করতে পারবেন। এবং পূর্ব পশ্চিমে করলে কি হয়, পূর্ব পশ্চিমে করলে আপনার কিন্তু আপনার পুরোটা দিনের যে সূর্যের আলো, সেটা কিন্তু ঠিকভাবে পাবে না এবং হাওয়া বাতাসটাও ঠিকভাবে খেলা করে না। এক্ষেত্রে ধান গাছের মধ্যে যখন ধান গাছটা একটু বড় হয়ে যায়, ধান গাছের গোড়ার দিকে মশার ভাবটা রয়ে যায় এবং যখনই মশার ভাবটা থাকবে, তখনই এই শোষক পোকার আক্রমণ বা আপনার এই যে বলি শীত ব্লাইটের আক্রমণ, এই আক্রমণগুলো একটু বেশি পরিমাণে দেখা যায়। তাই এই বিষয়টা আমরা কিন্তু যদি লক্ষ্য রাখি, তাহলে এই শোষক পোকার হাত থেকে কিন্তু আমাদের ধান গাছকে কিছুটা হলেও আমরা প্রতিরোধ হিসাবে কিন্তু এটা করতে পারি। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।